আর আজকের হাল্লা বল খুব স্বাভাবিকভাবেই কাদম্বিনী ধর্ষণ খুনের এক বছর পরেও বিচারের বাণী নিভৃতে কাঁদে। আত্মজন চলে গিয়েছে, এক বছর হয়ে গিয়েছে। বাবা মা কাদম্বিনীর এখনো বলছেন বিচার পাওয়া যায়নি, তদন্তের গতি প্রকৃতি নিয়ে এখনো প্রশ্ন, বিচার এখনো অধরা। 14ই অগাস্ট গত বছর মধ্যরাত যেভাবে বিরাট নাগরিক মিছিল, রাত দখল, একে একে আরজি করের ভেতরের যে ঘটনা আমাদের প্রত্যেকে এখনো মনের ভেতরে টাটকা, সেই ভাঙচুরের ঘটনা, যে পরিস্থিতি তৈরি হয়েছিল অত্যন্ত চাঞ্চল্যকর, উদ্বেগ। সময় গিয়েছে, কিন্তু যা গ্রেপ্তারির সংখ্যা তাই রয়েছে এখনো পর্যন্ত। আর কোনো রকমভাবে এই জায়গায় নতুন করে কোনো গ্রেপ্তারির খবর নেই। ফলত পরিস্থিতি যে জায়গায় গিয়েছে, এই এক বছর যা ঘটলো, আগামী সময় বিচার এখনো পাওয়া যায়নি বলে মা বাবা বলছেন। বিচার কি আদৌ পাওয়া যাবে? আজকে ফের রাত দখল, আগামীকাল নবান্ন অভিযান, কোন দিকে যাবে এই পরিস্থিতি, তার দিকে নজর আমাদের প্রতিনিয়ত রয়েছে। আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাই সোদপুরে। আমাদের সঙ্গে আমাদের ডেপুটি এডিটর শিলাদিত্য কর, মাফ করবেন, কলেজ স্কোয়ার থেকে রয়েছেন। সরাসরি আমরা এই মুহূর্তে কলেজ স্কোয়ার একটু রাখি নজর। ছবিটা কি কথা বলছে শিলাদিত্য থেকে জানি একটু। শিলাদিত্য, কি অবস্থা? মণিময়, একটু আগেই তুমি যে কথা বললে বা যে কথা দিয়ে শুরু করলে যে এক বছর হয়ে গেল আর বিচারের দাবিতে রাস্তায় প্রত্যেককে আমরা নামতে দেখেছি। এক বছর ধরে যদি আমরা সেই ছবি দেখি, একদম শুরু যেদিনকে হয়েছিল 9ই আগস্ট, এক বছর আগে পুরো বিষয় সামনে এসেছিল। 8ই আগস্ট রাতের নারকীয়, মর্মান্তিক, পৈশাচিক আর যতগুলো শব্দ ব্যবহার করা যায় সেই ঘটনা ঘটেছিল। বাংলাকে, দেশকে, দেশের বাইরে প্রত্যেককে নাড়িয়ে দিয়েছিল এই ঘটনা। এবং এই ঘটনায় পর পর অনেকগুলো প্রশ্ন উঠেছিল। তারপর গঙ্গা দিয়ে অনেকটা জল বয়ে গিয়েছে। আজ আবার 8ই আগস্ট, সেই অভিশপ্ত রাত। আর এখানেই প্রশ্ন উঠছে, এতদিন হয়ে যাবার পরও এই মুহূর্তে তদন্ত কোথায় দাঁড়িয়ে রয়েছে, বিচার প্রক্রিয়া কোথায় দাঁড়িয়ে রয়েছে? মণিময়, তুমি জানতে চাইছিলে যে মূলত আজকের কর্মসূচি সম্পর্কে ওয়েস্ট বেঙ্গল জেডিএফ অর্থাৎ জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে যে ডাক দেওয়া হয়েছে, রাত জাগার ডাক দেওয়া হয়েছে। তুমি 14ই আগস্টের কথা বলছিলে, অর্থাৎ মহিলাদের রাত জাগার কথা। আজকে বিভিন্ন ক্ষেত্রে মানুষরা এসে জড়ো হবেন। আমি একটু সঞ্জীব আমাদের সঙ্গে ক্যামেরায় রয়েছে, সঞ্জীবকে বলবো দেখানোর জন্য। একেবারে ক্যালকাটা ইউনিভার্সিটির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং সেখান থেকে ট্রাম লাইন ধরে কিন্তু চলে যাবে এই মিছিল, অর্থাৎ কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে এই মিছিল চলে যাবে একেবারে, যদি আমরা দেখি, অর্থাৎ মূলত কলেজ স্কোয়ার থেকে এগোবে এবং তারপর ধীরে ধীরে হেদুয়া থেকে হাতিবাগান থেকে শ্যামবাজার একটা ছোট মঞ্চ করা হয়েছে, সেই মঞ্চে জমায়েত হবে এবং রাত জাগা কর্মসূচি চলবে। সঞ্জীব যে ছবিটা দেখালো, এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি অর্থাৎ কলেজ স্কোয়ারে ধীরে ধীরে জমায়েত হবে। রাত 9টা থেকে এই কর্মসূচি শুরু হওয়ার কথা। যারা নেতৃত্বে রয়েছেন, যারা দায়িত্বে রয়েছেন, তারা আসবেন, তাদের প্রতিক্রিয়া আমরা তুলে ধরবো এবং তারই সঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্তে ডাক দেওয়া হয়েছে এবং কলকাতার কেন্দ্রীয়ভাবে কিন্তু এখান থেকেই শুরু হবে। দেখার কারা কারা অংশগ্রহণ করেন। এক বছর আগের চিত্র মণিময় তোমার নিশ্চয়ই মনে রয়েছে, কলকাতার বিভিন্ন প্রান্তে নানান সময় মিছিল হয়েছে এবং সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে কিন্তু তারা বসে পড়েছিলেন। সুতরাং তারপর তাদের বক্তব্য, দাবি, বিচার এবং এক বছর কেটে যাওয়ার পর মূলত কি কি তাদের স্লোগান ওঠে সেদিকে আমাদের নজর থাকবে। মণিময়, একেবারেই শিলাদিত্য, ধন্যবাদ সরাসরি থাকবার জন্য। বিচারের দাবি রাজ্য জুড়ে ফের আরো একবার। আর এই বিচারের দাবিতে আন্দোলন আমাদের শুধু রাজ্যই নয়, দেশ ছাড়িয়ে বিদেশে ছড়িয়ে পড়েছিল। একটা বছর, সেই বছরটা দেখতে দেখতে কেটে গেল বটে, কিন্তু সেই আবারও ঘুরে ফিরে একটাই প্রশ্নের জায়গা। আপনারা জানেন, কাদম্বিনীর মা বাবা দিল্লিতে গিয়েছিলেন। দিল্লি থেকে ফিরে আসবার পর সিবিআই ডিরেক্টর প্রবীণ সুদ তার সঙ্গে সাক্ষাতের পর এখনো পর্যন্ত হতাশা। একদম সরাসরি ভাষায় স্পষ্ট করেছেন যে সিবিআই এর যে তদন্ত, তাতে তারা অখুশি। এবং এই গোটা ঘটনার সঙ্গে আপনারা জানেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তার সঙ্গে দেখা করার কথা ছিল কিন্তু দেখা হয়নি। কিন্তু এই অবস্থায় দাঁড়িয়ে আমি একটুখানি প্রতিবেদনের মাধ্যমেও দেখাবার চেষ্টা করব যে জায়গায় আজ গোটা ছবি, মানে দিল্লি থেকে ফিরে আসবার পর কি বক্তব্য,
কাদম্বিনীর বাবা মায়ের। দেখুন। আত্মজোর চলে যাবার 1 বছর পূর্ণ হচ্ছে শনিবার। বিচারের বাণী এখনো নীরবে নিভৃতে কাঁদছে। রাত দখল, প্রতিবাদ, আন্দোলন সবকিছুর সাক্ষী থেকেছে রাজ্যের গণ্ডি ছাড়িয়ে গোটা বিশ্ব। এখনো অধরা অনেক প্রশ্ন, যে প্রশ্ন শুধু একার কাদম্বিনীর বাবা মায়ের নয়, সে প্রশ্ন গোটা নাগরিক সমাজের। একাধিক প্রশ্নের উত্তর চেয়ে দিল্লি ছুটে গিয়েছিলেন মেয়ে হারানো দম্পতি। কারা এই খুন ও ধর্ষণে যুক্ত ছিলেন? কোথায় এই ঘটনা ঘটেছিল? ধর্ষণ ও খুনের উদ্দেশ্য কী ছিল? মিলল না উত্তর। ফিরে এলেন এক রাশ হতাশা নিয়ে। সিবিআই ডিরেক্টর প্রবীণ সুদের সঙ্গে দেখা হয়েছে। সিবিআই ডিরেক্টরের সঙ্গে কথা বলে তাঁরা যে হতাশ, কলকাতায় পা রেখেই জানিয়ে দিলেন সে কথা। কাদম্বিনীর বাবা একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে বললেন, মামলা থেকে সরতে চায় সিবিআই। খোদ ডিরেক্টরের মুখে এমন কথা শুনে তাঁরা স্তম্ভিত। 140 কোটি মানুষ সিবিআই এর ভরসায়। সেই সিবিআই এর ভূমিকায় অসন্তোষ প্রকাশ তাদের। সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা হলো, কিন্তু সত্যি কথা বলতে কি, যা কথা হলো না, মানে সিবিআইয়ের মতন 140 কোটি লোক যাদের দিকে তাকিয়ে থাকে, যাদের ভরসায় দিন যাপন করে, তারা যে এত ভোকাস একটা জিনিস হতে পারে, সে অভিজ্ঞতা আজকে আমার হয়েছে। সিবিআই ডিরেক্টর নিজে বলছে আমরা এই মামলা ছেড়ে দেবো। আমি কোর্টে গিয়ে বলুন, আপনারা কোর্টে গিয়ে আপনাদের বলতে কী অসুবিধা? আমাদের ইচ্ছা করে আপনাদের দেয়নি। আমরা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিং এজেন্সি চেয়েছিলাম কোর্ট মনিটরিংয়ে, আপনার সেখানে কোর্ট সিবিআইকে পছন্দ করে দিয়েছিল। এখন আপনি বলছেন কেস ছেড়ে দেবেন, কোর্টে গিয়ে বলুন। পরিষ্কার এরকম কথা বলছি। কী বলবো, এখানে আমাদের কোনো কোশ্চেনের জবাব ওনাদের কাছে নেই, এই জন্য ওনারা বলছেন কেস আমরা ছেড়ে দেবো। সিবিআই এর মেরুদণ্ড নেই বলেও খোঁচা দিলেন কাদম্বিনীর বাবা মা। মেরুদণ্ড নিয়ে চলুন, না হলে পদত্যাগ করুন, লেখা পোস্টার উপহার সিবিআই ডিরেক্টরকে। পোস্টার গ্রহণ করলেও তাদের প্রশ্নের জবাব দিতে পারেনি সিবিআই। আমাদের এই কোশ্চেনগুলো ছিল, এই কোশ্চেনগুলোর আমরা অ্যান্সার পাইনি সিবিআই এর কাছে, তাই আমরা সিবিআইকে এটা দিয়েছি। এই যে নিয়েও নিয়েছে ডিরেক্টর, নিয়ে দূরে গিয়ে আবার আমাকে রিটার্ন করেছে। রিটার্ন করে বলছে নেই নেই আমকো স্পাইন হয়, আমি লেনা কেন। আমরা তখন দূর থেকে বলেছি নেই নেই, আপনাদের মেরুদণ্ড নেই বলে চলে এসেছে। এদিকে কাদম্বিনীর মাকে নারী শক্তির স্বীকৃতি দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার। সেই স্বীকৃতি প্রত্যাখ্যান কাদম্বিনীর মায়ের। বললেন, মেয়ের বিচার আগে পাবো, তারপর স্বীকৃতি গ্রহণ। সিবিআই নয়, আদালতে বিচার প্রার্থী তাঁরা। আমরা সিবিআই এর কাছে বিচার চাইনি, আমরা কোর্টের কাছে বিচার চেয়েছি, কোর্টেই দেখব। আমাদের দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা আমাকে একটা নারী শক্তি অ্যাওয়ার্ড দিয়েছিলেন, ওটা আমি ওনার হাতেই প্রত্যাখ্যান করেছি। আমি বলেছি যেদিন আমি মেয়ের ন্যায় বিচার পাবো, মুঝে ন্যায় চাইয়ে, সেদিন আপনার থেকে এটা নেব। ওনার কাছে ফিরিয়ে দিয়েছি। দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা হয়নি কাদম্বিনীর বাবা মায়ের। সোমবার পর্যন্ত থাকতে বলা হয়েছিল, কিন্তু নবান্ন অভিযান রয়েছে বলে থাকেননি তারা। জানালেন, পরে সময় দিলে অবশ্যই দেখা করবেন। অমিত শাহের সঙ্গে তো আমাদের দুদিন সোমবার মতো থাকতে বলেছিলেন, কিন্তু আমাদের পক্ষে সোমবার মতো থাকা সম্ভব নয়, কারণ শনিবার দিন আমাদের নবান্ন অভিযান আছে। সেই কারণে আমরা চলে এসেছি। যদি অ্যাপয়েন্টমেন্ট হয় পরে আবার গিয়ে নিশ্চয়ই দেখা করব। তবে সুপ্রিম কোর্টে তাঁদের আইনজীবী করুণা নন্দীর সঙ্গেও দেখা হয়েছে বলে জানালেন কাদম্বিনীর বাবা মা। আর কবে মিলবে বিচার সন্তানহারা বাবা মায়ের? আদৌ সঠিক বিচার হবে কি? শাস্তি হবে কি প্রকৃত দোষীর? নাকি আইনের ফাঁক গলে এভাবেই ছাড়া পেয়ে যাবে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির সঙ্গে যুক্ত থাকা অভিযুক্তরা? কে দেবে উত্তর? সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। ঠিকই, এখনো বড় প্রশ্ন, আদৌ বিচার হবে কি ঠিক মতো? তদন্তের গতি প্রকৃতির যে জায়গায় প্রশ্নটা এমন একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে, শাস্তি কি হবে প্রকৃত দোষীর? সবার অপেক্ষা। অবশ্যই আলোচনায় যাওয়ার চেষ্টা করব, কারণ হাল্লা বলে আমাদের সঙ্গে যারা আজকে উপস্থিত রয়েছেন এই মুহূর্তে পরিচয় করে দিয়ে। আমাদের সঙ্গে প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য রয়েছেন। অরিন্দম দাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক তাপস প্রামাণিক। তাপসবাবুকেও স্বাগত। আমি অরিন্দম দার কাছে আসবার আগে একটু তাপসবাবুর কাছেই আসি, কারণ ঠিক এই প্রশ্নটাই এখনো পর্যন্ত আপনাদেরও প্রশ্ন। কাদম্বিনীর মা বাবা যে প্রশ্নটা রাখছেন, বিচার হলো তো, আজকেও রাত দখল, এর আগেও হয়েছে, কর্মসূচি বহু হয়েছে, কিন্তু আলটিমেট এই প্রশ্নটা এখনো রয়ে যাচ্ছে, আদৌ কি হবে বিচার? কি বলবেন?
দেখুন, যাদের এই বিচার দেওয়ার দায় ছিল তারা তো সেইভাবে কিছু করেনি। প্রথম কথা হচ্ছে কলকাতা পুলিশ এবং তারপরে আমাদের রাজ্য সরকার এই যে কেসটা হলো সেটাকে কভার আপ করার চেষ্টা করলো, এবং পরবর্তীকালে দেখা গেল যে ভারতবর্ষের সবথেকে বড় অর্গানাইজেশন প্রিমিয়ার ইনস্টিটিউশন সিবিআই, তাদের একাধিক সাফল্য, আমি তাদেরকে ছোট করছি না, কিন্তু এই কাদম্বিনীর ক্ষেত্রে যে জিনিসটা তারা করলো, এখন সেই সিবিআই মানে আমাকে বলতে হচ্ছে করাপশন ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা সার্কাস ব্যুরো অফ ইনভেস্টিগেশন, এর বাইরে আর কিছু বলার নেই। লাস্ট 1 বছর ধরে তাদেরকে অনেক কিছুই বলা হয়েছে, এবং ইনক্লুডিং কিছুদিন আগে দেখবেন যে কাদম্বিনীর বাড়িতে যখন এই সীমা পাহুজা ম্যাডাম, যিনি তদন্তকারী অফিসার আছেন, তিনি যখন গেছেন তাকে বেশ কিছু কোশ্চেন করা হয়েছে, কিন্তু সেই কোশ্চেনের কোনো উত্তর নেই। আবার কালকে যখন সিবিআই ডাইরেক্টর প্রবীণ সুদের সাথে দেখা করেছেন, তখনও সেই একই কথা, মানে কলকাতা পুলিশ ফিক্স করে দিয়েছে যে সঞ্জয় রায় একা অভিযুক্ত, এবং সেটাকেই তারা ধরে রেখেছে, এবং তারা কোনোভাবেই তারা কিন্তু মানতে চায় না। এইবার এখানে একটা বড় লুফলস কী হয়েছে বলুন তো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো না কোনো জায়গায় একটা সেটিং তত্ত্ব, যে জিনিসটা বারবার বোঝানোর চেষ্টা করা হয়, সেটা তো একটা ব্যাপার আছেই। তাছাড়া এনাদের বাড়ির পক্ষ থেকে যখন আইনজীবী নিযুক্ত হয়, বিশেষ করে বিকাশ রঞ্জন ভট্টাচার্য নিযুক্ত হলেন, দুদিন দেখলাম সাইলেন্ট ছিলেন, কেন ছিলেন আমি আজও জানতে পারিনি। এবং তার পরবর্তীকালে যুক্ত হলেন বৃন্দা গ্রোভার ম্যাডাম। তো ম্যাডামের যে লোয়ার কোর্টে যারা আইনজীবী ছিলেন, মিস্টার সৌতিক অ্যান্ড অর্জুন গুপ্তা, এরা সামথিং নাম, আমি তাদেরকে দেখতেও পাইনি। এবং তারা যে কি করেছে ট্রায়ালটা, এখন যিনি আইনজীবী নিযুক্ত হয়েছে মিস্টার ফিরোজ এডুলজি, তিনি কিন্তু সুপ্রিম কোর্টে তখন নিজে থেকে গেছিলেন এবং চেষ্টা করেছিলেন যাতে ট্রায়ালটা না হয়। এই বৃন্দা গ্রোভার ম্যাডাম কিন্তু সেটা করতে দেয়নি, না ট্রায়াল শুরু হোক, তদন্তই শেষ হলো না, অথচ ট্রায়ালটা করে দিল। এবং এই বৃন্দা গ্রোভার ম্যাডামের যারা জুনিয়র কাউন্সিল ছিল শিয়ালদা কোর্টে, তারা কিন্তু দিনের পর দিন বাড়িতে ভুল বুঝিয়েছে এবং ফ্যামিলিটাকে মিসলিড করেছে, এবং করার পরেই ট্রায়াল করে দিয়েই এই কেসটা কিন্তু এন্ড করে দিয়েছে। এবং সিবিআই হচ্ছে, দেখুন যে আমাদের এর আগে যে সারদা বা নারদা কেস হয়েছে, তদন্ত চলছে, আজও তদন্ত চলছে, কেউ জানে না কোনো কনক্লুশন হয়েছে। ওরা লোয়ার কোর্টে যেদিন শিয়ালদা কোর্টে কনভিকশন হলো, সেদিনও কিন্তু বললো আমরা তদন্ত কিন্তু শেষ করছি না। দেখবেন আপনি সিবিআই অফিসে যাবেন, কোনো অফিসারকেই পাবেন না, তারা কিন্তু তদন্তের নামে প্রমোশন করছে। তারা বেশিরভাগ সময় দিল্লি বা অন্য কোনো স্টেটে থাকে, তাদেরকে পাওয়া যায় না। বা আরজি করে যখন প্রথম দিকে আসে না, তাহলে তারা কি তদন্ত করছে? তারা কোর্টে জানাচ্ছে যে আমরা হচ্ছে বৃহত্তর ষড়যন্ত্র এটা নিয়ে তদন্ত করছি। আচ্ছা, এটা তো সারদা মামলা নয়, এটা একটা রেপ অ্যান্ড মার্ডার কেস। আপনারা সেটার জন্য বৃহত্তর ষড়যন্ত্র কি মাসের পর মাস, বছরের পর বছর ষড়যন্ত্রের তত্ত্ব নিয়ে চালাচ্ছেন? এবং আমি যেদিন লাস্ট শিয়ালদা কোর্টে একদিন হলো যে তারা সীমা পাহুজা ম্যাডাম এবং তাদের যে আইনজীবী ছিল, তারা জানালো যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জন যে ভুয়ো তথ্য ছড়িয়েছে, আমরা সেগুলোর দিকেও নজর রাখছি। ঠিক সেই সময়ই তখন সিবিআইয়ের একজন অফিসারের ফোন আসলেন, তার পরপরই তারা বললো, তারা যখন তার বাবার সাথে কথা বলছে, তো তার বাবা তখন বলেছিল যে একজন আইনজীবী সামথিং নাম রাহুল দাস, তিনি বারবার বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন রকম কথা বলেছে সিবিআইয়ের আইনজীবী সেজে, যে আমি সিবিআইয়ের আইনজীবী, একজনকে লন্ডনে আছে, তাদেরকে আনার চেষ্টা করা হচ্ছে। সিবিআই বলছে যে না, আমাদের উনি আইনজীবী নয়, অথচ সিবিআই তাকে অ্যারেস্টও করছে না বা সিবিআই তাকে ডাকছে না। তাহলে তারা যদি সোশ্যাল মিডিয়ার এই সমস্ত ভুয়ো তত্ত্বগুলোর তদন্ত করবে, তাহলে ওর বাবা তখন বারবার জানাচ্ছে, তাহলে আপনারা রাহুল দাস কী বলতে চাইছে সেটা আপনার সামনে আনুন, আপনারা তাকে ইন্ট্রোগেট করুন, করছেন না কেন? তখন বলছে আপনি কোর্টে যান। এই হচ্ছে সিবিআইয়ের বক্তব্য। কালকে যখন বলতে গেছে, তখন বলছে আমরা কেস ছেড়ে দেবো। আচ্ছা, আপনাদের তো দায়িত্ব এই নয়, আপনারা তো এনশিওর করতে পারছেন না। দেখুন, আমি একজন ডাক্তার হিসাবে যে কোনো পেশেন্ট যদি আসে, আজকাল মানুষের কাছে গুগল আছে, এআই আছে, চ্যাটজিপিটি আছে, সবাই কি ওষুধ দিচ্ছি নানা রকম তারা আজকাল দেখে আসে। আমার কাছে আসলে সে যদি প্রশ্ন করে সেই পেশেন্টকে, আমারও কিন্তু দায়িত্ব তাদেরকে স্যাটিসফাই করা। সিবিআইয়ের কাছে কোনো প্রশ্নের উত্তর নেই, তার জন্য তার বাবা মাকে মুখের পরে বলে দিচ্ছে আমরা কেস ছেড়ে দেবো। যান না, কোর্টে গিয়ে বলুন। ওরা শুধু কোর্টে দেখাচ্ছে এবং কোর্টে গিয়ে দিনের পর দিন মিথ্যে কথা বলছে। এবং যে স্ট্যাটাস রিপোর্ট আপনি যেটা বললেন, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস কি বললেন, দ্য রিপোর্ট ইজ ভেরি ডিস্টার্বিং। তাহলে একজন সিভিক ভলেন্টিয়ার, সে এই কাজের সাথে যুক্ত, আর কেউ নেই, এই রিপোর্ট দেখে ভারতবর্ষের প্রধান বিচারপতি বিচলিত হয়ে পড়লো। সেটা আজও আসলো না। এবং শিয়ালদা কোর্টে সবথেকে হাস্যকর ব্যাপার, তারা একের পর এক স্ট্যাটাস রিপোর্ট প্রতিদিন জমা দেয় যে তারা তদন্ত করছে। আপনি যদি স্ট্যাটাস রিপোর্টগুলো ভালো করে দেখেন, সেই স্ট্যাটাস রিপোর্টে দেখা যাবে 3 নম্বরের পয়েন্ট 5 নম্বরে, 5 নম্বরের পয়েন্ট 1 নম্বরে, এই করে করে শিয়ালদা কোর্টে দিচ্ছে। মানে এরা এই কেসটাকে নারদা সারদার মতো চালাতে চাইছে, বছরের পর বছর চলুক। তদন্ত কতদিনে শেষ হবে সেটাও সিবিআই বলতে রাজি নয়। যখন প্রশ্ন করা হচ্ছে আপনার তদন্তে কত সময় লাগবে, হাইকোর্টেও কতদিনে শেষ হবে আমরা জানি না। মানে এই কেসটাকে এরা শেষ করতে চায় না। বুঝলাম, মানে
চাঞ্চল্যকর, যেটা ডক্টর প্রামাণিক বলে যাচ্ছেন বা বললেন এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্ব রাখে এই জায়গায়। খুব স্বাভাবিকভাবে আমাদের সঙ্গে এই মুহূর্তে ফাল্গুনী পাত্র যোগ দিয়েছেন, বিজেপি মুখপাত্র। ফাল্গুনীদিকে স্বাগত জানাই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আমি ফাল্গুনীদির কাছে আসার আগে অরিন্দমদার কাছে আসবো, কারণ অরিন্দমদার দীর্ঘ অভিজ্ঞতা এই জায়গায়। রাজ্যের সরকার, পুলিশ প্রশাসন মানে একাধারে দাঁড়িয়ে প্রত্যেকের বিরুদ্ধেই অভিযোগ। কি বলবেন অরিন্দমদা? আমরা এখনো পর্যন্ত এই সিচুয়েশনের মধ্যে রয়ে যাচ্ছি, প্রশ্ন এখনো অধরা। আপনি বিদেশের কথা বললেন না, আমি লিখছিলাম। রাজপথ থেকে আলপথ প্লাবিত মিছিলে বুক ফাটা হাহাকার, সারা বিশ্ব জেনে গেছে আজ হতভাগিনী অভয়ার চিৎকার। সারা বিশ্ব জেনে গেছে আর তোমার আমার অভয়ার চিৎকার। ঠিক আপনি যে কথা বললেন, ডাক্তারবাবু যে কথা বললেন, আজকে শিলাদিত্য বাবু যে বক্তব্যটা বললেন, দ্য ডেজ দে স্টিল ভিভিড ইন মাই মেমোরি। আপনাকে বলে দিই, 9 তারিখের ঘটনা, 12 তারিখে আরজি করে যে অনুষ্ঠান হয়েছিল রাত 8টা থেকে 9টা, আমি ছিলাম, আরো বহু মানুষ ছিল। কিন্তু কেন বলছি, 9টার পরে আরজিকর হসপিটালের বেড কিছু সি ডাক্তারের হি ডাক্তার যেভাবে এক্সপ্রেস করে কান্না করেছিলেন যে মিস্টার অরিন্দম বাবু, আমরা 9 তারিখে যখন দেখছি সকালবেলা একটা অর্ধ উলঙ্গ হয়ে আমাদের কলিগ পড়ে আছে, আমরা দূর থেকে ডিস্টেন্স মেনটেন করেছি যাতে এভিডেন্স আজকে লোপাট না হয়ে যায়। আমরা তখন সমস্ত গ্রুপে স্প্রেড আউট করার পরে আপনারা ছুটে এসছেন, মিডিয়া ছুটে এসছে। শুনুন মনোময় বাবু, আপনাকে একটা দুঃখের কথা বলছি, 13/8/2024 অবজারভেশন অফ অনারেবল হাইকোর্ট, যে কোনো মুহূর্তে প্রমাণ নষ্ট হতে পারে। স্টেট কেন অধ্যক্ষ সন্দীপ ঘোষের রেজিগনেশন একসেপ্ট করলো না স্পষ্ট নয়, ছেড়ে দিন ওটা। 17/9/2024 সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস মিস্টার চন্দ্রচূড় মহাশয় বললেন যে ক্লোজ খাবে আমাদেরকে সিবিআই রিপোর্ট দিয়েছে ভয়ানক এবং বিচলিত হওয়ার মতো। মণিময় বাবু, আমি বলি আপনাকে যে আজকে দেখুন আরজিকর হসপিটালের যে ঘটনা, উই ওয়ান্ট জাস্টিস। আপনি আইন করে 144 ডিক্লেয়ার করে নানা রকম বিধিনিষেধ করতে পারেন, মানুষের চোখের জল, মানুষের আর্তনাদ, আজকে অভয়ার মা বাবার যে চিৎকার, উনি যে কথাটা কয়েকদিন আগে বললেন যে ওনাকে লক্ষ লক্ষ টাকা পর্যন্ত আজকে অফার করা হয়েছে, এই কথা আপনার নয়, এই কথা আমার নয়। ইনভেস্টিগেশনটা নির্ভর করে 3টে পায়ের উপরে। একটা হচ্ছে গিয়ে মানে ইনভেস্টিগেশন বাই পুলিশ, প্রসিকিউশন বাই প্রসিকিউটর and determination by the justice for the justice, মানে determination of the learned justice, তাদের হচ্ছে কি চিন্তা ভাবনার মধ্যে দিয়ে। কিন্তু আজকে পুলিশই যদি তদন্তটা নষ্ট করে দেয়, আপনাকে অ্যাপয়েন্টমেন্ট করতে বলেছে ফিঙ্গার, আপনার হাতে আঙুল নেই, তাহলে আপনি আমাকে বলুন কন্টামিনেটেড কথার অর্থ আমি চাকরিতে জীবনে শুনিনি। আপনি দেখেছেন যে শিয়ালদার কোর্টের বিচারক মহাশয় যে কথা বলেছেন, আজকে বুঝতে পারছেন তো যে কেন উনি আজকে ফাঁসিটা দেয়নি, কেন বুঝতে পেরেছেন? কন্টামিনেটেড কথা লেখা রয়েছে। ভাবা যায় যে আজকে ওখানে সিএফএসএল থেকে চণ্ডীগড় থেকে বলা হচ্ছে ওখানে ভেজাল, ওখানে দূষিত করে দিয়েছে, যাতে কেন যারা এর মধ্যে ইনভলভ, আবার বলছি আমি 12 তারিখ থেকে চিৎকার করে বলছি, যারা অর্গানাইজড ওয়েতে মার্ডার করেছে, যারা আজকে প্রিপ্ল্যান্ড ওয়াইজ মার্ডার করেছে, তারা সিনিয়র ডাক্তার এবং জুনিয়র ডাক্তার আন্ডার দ্য গাইডেন্স অফ সন্দীপ ঘোষ। আমি আবার আপনাকে বলে দিচ্ছি, কেন সিবিআইকে আমি আপনাকে প্রশ্ন করতে চাচ্ছি, 193 ঘন্টা থেকে আজকে ইন্টারোগেশন করা হয়েছিল। বলুন মণিময় বাবু, আপনাকে শেষ করছি একটা কথা বলে, বলুন তো সিবিআইকে আমি জিজ্ঞাসা করতে চাই, আপনার ল্যাপটপ, হার্ড ডিস্ক, মেমোরি কার্ড, 18টি ডিজিটাল ভিসাইট ক্লোনিং করেছিলেন কিসের জন্য? কি পেয়েছিলেন? আপনার টাওয়ার লোকেশন থেকে কি পেয়েছিলেন? আজকে সুপ্রিম কোর্ট ডাইরেকশন দিয়েছিল যে আজকে অভয়ের মা বাবার সাথে লিয়াজো করার জন্য আপনারা যাননি। কেন যাননি? আপনারা আইনটা খুব ভালো জানেন, আমরাও জানি যে তদন্তটা করেছেন, সেই তদন্তটা কিভাবে আজকে আপনারা যেমন ক্যালকাটা পুলিশ করেছে 5 দিন, তেমনি সিবিআই করে আজকে কিভাবে ধূলিসাৎ করলেও মানুষের কিন্তু আর্তনাদ বন্ধ করতে পারবে একেবারে। মানে সিবিআই এর ভূমিকাটা এই মুহূর্তে একেবারে আতশ কাচের নিচে। খুব স্বাভাবিকভাবে প্রত্যেকে এটা বললেন, চিকিৎসক বলছেন, প্রাক্তন পুলিশ কর্তা হিসেবে অরিন্দমদা যারা বলছেন, গুরুত্ব রাখে। এই ফাল্গুনীদের কাছে আসবার আগে একটা দ্রুত বিরতি নিয়ে নিই। বিরতির পর আজকের রাজ্জাগো কর্মসূচির বিভিন্ন ছবিও আপনাদের সামনে তুলে ধরবো, তার আগে একটা দ্রুত বিরতি। ফিরে এলাম বিরতির পর। যেমনটা বলছিলাম যে আজকের এই প্রতিবাদ
রাজ্যের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে প্রতিবাদ সংগঠিত হচ্ছে, কারণ এক বছর এই সবার মধ্যে বহু প্রশ্ন এখনো অধরা, আর সেই প্রশ্নের উত্তর আবারও নতুন করে সেই প্রশ্ন তোলা এবং সেই উত্তর খোঁজবার চেষ্টা করা হচ্ছে। চলে যাব সরাসরি বাঁকুড়ায়। বাঁকুড়া মেডিকেল কলেজ ও হাসপাতালে যারা পড়ুয়ারা রয়েছেন তাদের সঙ্গে পথে এই মুহূর্তে পা মিলিয়েছেন সাধারণ মানুষজন। বিচারহীন এক বছর। সরাসরি চলে যাব, স্বরূপ রায় রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। স্বরূপ, ছবিটা দেখাও। দেখো, 1 বছর হয়ে গেল, এখনো কিন্তু আরজিকর কাণ্ডে কাদম্বিনীর কোনো বিচার তারা পায়নি। তাই কিন্তু সেখানে দেখতেই পাওয়া যাচ্ছে যে উই ওয়ান্ট জাস্টিস, এবং সেই উই ওয়ান্ট জাস্টিস দিয়ে তাদের কিন্তু সেই বিচার তারা তারা রাজপথ ছাড়ছে না। সিবিআই কেন এই বিচারের এতটা দেরি করছে তা নিয়েও কিন্তু একদিকে তাদের স্লোগান উঠে আসছে। কারণ হচ্ছে যে 1 বছর ধরে তারা যে বিচার চেয়েছিল সেই বিচার কিন্তু এখনো পায়নি। কারণ এই কাদম্বিনীর মৃত্যু 1 বছর হয়ে গেল। সেই কারণে আজ দেখতে পাওয়া যাচ্ছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে কিন্তু মোমবাতি জ্বালিয়ে তারা কিন্তু সেই সমবেদনা, এবং আমি তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো, যারা কিন্তু ডাক্তার পড়ুয়ারা রয়েছে তাদের সঙ্গে আমি একটু কথা বলার চেষ্টা করবো। মনিমায় একটু কথা বলবো, বলি 1 বছর হয়ে গেল সেটাই, এখনো তো সুপ্রিম কোর্টে বিচারাধীন চলছে। যিনি একজন ধরা পড়েছেন তিনি তো আর প্রকৃতপক্ষে পুরোপুরি দোষী, সেটা তো সুপ্রিম কোর্টও ভার্ডিক্ট দিচ্ছে যে এখনো আরো অনেকের যুক্ত থাকার সম্ভাবনা আছে। তো এখনো বিচার, এই আন্দোলন চলবে, যতদিন না আমরা সঠিক বিচার পাচ্ছি ততদিন আন্দোলন চালিয়ে যাবে। আর কি প্রোগ্রাম রয়েছে আজকে আপাতত এই দিদি স্মরণে ক্যান্ডেল লাইটিং, আর আগামীকাল আমাদের যেহেতু রাখি বন্ধন উৎসবও পড়েছে, তার জন্য আমরা উই ওয়ান্ট জাস্টিসের রাখি বন্ধন পড়বো এবং একটা বিকালের দিকে একটা র্যালি বার করবো। রাজপথ ছাড়বেন না, অবশ্যই না। তবে যতদিন না বিচার পাচ্ছে ততদিন কিন্তু তারা রাজপথ ছাড়বে না, এমনই কিন্তু দাবি মনিভাই। এবং সেই নিয়ে কিন্তু এখন হাসপাতাল চত্বর সেখানে কিন্তু দেখতেই পাওয়া যাচ্ছে ডাক্তার পড়ুয়া, তাদের কিন্তু যে স্লোগান শাউটিং সেটা চলছে জাস্টিস, এবং যে রাজপথের কথা বা রাত জাগার কথা বারংবার তারা বলেছে সেই পথেই কিন্তু তারা থাকবে। এবং সেই নিয়ে কিন্তু আজকে যে কাদম্বিনী সেখানে কিন্তু তার বিচারের দাবিতে এখনো পর্যন্ত এই প্রতিবাদ গর্জন চলবে। ধন্যবাদ। স্বরূপ রায় সরাসরি ছিলেন। খুব স্বাভাবিকভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তের ছবিগুলো তুলে ধরবো, আর শহরে তো খুব স্বাভাবিকভাবে আপনারা জানেন যে কর্মসূচি আজকে রয়েছে রাত 9টা থেকে একের পর এক সেই ছবিগুলো আরও স্পষ্ট হতে থাকবে। ফাল্গুনীদের কাছে আসি, কারণ চিকিৎসক তাপস প্রামাণিক, ডক্টর প্রামাণিক বহু অভিযোগ করেছেন। তার মধ্যে সব থেকে বড় জায়গা তা হচ্ছে সিবিআই তদন্ত। এখনো পর্যন্ত সেটিং সেই জায়গার অভিযোগ তিনি তুলে এনেছেন, এবং যেভাবে তদন্ত এগোচ্ছে তাতে সিবিআইয়ের ভূমিকা কেন এই জায়গায় ফাল্গুনীদি, এই প্রশ্ন তুলছেন তারা। দেখুন, প্রথমেই বলি যে অভয়ার যে মৃত্যু তার আজ রাত আমরা 1 বছর পূর্ণ করে ফেলব, এবং সত্যি সত্যি দোষী আজ অবধি অধরা। আমরা চাই প্রকৃত দোষী সামনে আসুক এবং দোষীদের সাজা হোক। এই যে অভয়া কাণ্ড, এটা একটা ছিল প্রাতিষ্ঠানিক দুর্নীতি। আপনাকে মনে রাখতে হবে যে যখন ঘটনাটা ঘটেছিল ঠিক তখন থেকেই একটা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে প্রত্যেকে কম বেশি জড়িয়ে রয়েছে এই ঘটনাকে আড়াল করার জন্য। আমি এই ঠিক একই ঘটনা টেনে আজকে বলি, দিনহাটায় আপনারা জানেন যে অত্যাচার করেছে এই যে বর্মন, অর্থাৎ যে রাজবংশী পরিবারের ওপর। শুধু সেটা করেনি, সেই প্রেগনেন্ট মহিলাকে এমন মেরেছে যে সে তাকে হসপিটালে ভর্তি হতে বাধ্য হয়েছে, এবং সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এবারে দেখুন হসপিটাল সেখানে কি রিপোর্ট দিয়েছে, সরকারি হসপিটাল রিপোর্ট দিয়েছে যে সুপারভিশন অফ নর্মাল প্রেগনেন্সি, মানে সে যে ভর্তি হয়েছে সেটা হচ্ছে নর্মাল প্রেগনেন্সি জনিত কারণে ভর্তি হয়েছে। তার মানে এই যে ধরুন এখন যদি কেউ তদন্ত করতে যায় সরকারি এই হসপিটালের রিপোর্ট ধরে, তাহলে কোথাও অত্যাচার হয়েছে, কোথাও তার উপর আঘাত আনা হয়েছে, এই প্রমাণ কি আপনি পাবেন? আচ্ছা, পাবেন না। কারণ এই যে আমাদের রাজ্য জুড়ে এক হচ্ছে ডাক্তারদের এক অংশ এবং পুলিশের একাংশ, এবং এই সরকার, এই যে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির যে বেড়াজাল, এই বেড়াজালটা কিন্তু বিশাল। আপনি দেখুন এই যে অভয়াকাণ্ডটা ঘটেছিল এটা কিন্তু সুপ্রিম কোর্ট হায়ার করেছিল, তার নির্দেশে তাদের তত্ত্বাবধানে কিন্তু এটা চলছে। এটা শুধু সিবিআইকে দুষলে হবে না, এখানে
হায়ার অথরিটি কিন্তু সুপ্রিম কোর্ট রয়েছে। না মানে যে রিপোর্টে সিবিআই এর দেওয়া প্রধান বিচারপতি পর্যন্ত বিচলিত আমি হলেন, ওটাই বলতে চাইছি যে প্রধান বিচারপতি তিনি বলছেন যে এই যে রিপোর্ট দিয়েছেন সিবিআই, আমরা বলছি সিবিআই কিছু দেয়নি, কিন্তু সিবিআই রিপোর্ট দিয়েছে এবং বিচারপতি নিজে বলছেন যে এটা খুব ভয়ঙ্কর এবং বিচলিত হওয়ার মতো পরিস্থিতি। তার মানে রিপোর্ট দিয়েছে, তাহলে পরে তাহলে বিচার কেন? মানে কোথায়? দেখুন আমি বলছি কি, প্রাতিষ্ঠানিক দুর্নীতি যখন হয়, আমি কারোর দিকে আঙুল তুলতে চাইছি না, কিন্তু আমি বলছি বিচার ব্যবস্থা থেকে আজকে আমরা যেরকম দেখেছি বিচার ব্যবস্থায় যারা সত্যি কথা বলেছে তাদের বাড়িতে পোস্টার করতে, তাদের কাছে গিয়ে কোর্টের মধ্যে ঢুকে তাদের বিরুদ্ধে বিভিন্নভাবে মানসিকভাবে এবং শারীরিকভাবে টর্চার হয়েছে, কোনো শাস্তি কারোর হয়নি। তো এই যে এখানে এই যে এত প্রাতিষ্ঠানিক দুর্নীতির মধ্যে কারা কারা প্রাতিষ্ঠানিক স্তরে ওপর থেকে নিচ অবধি জুড়ে রয়েছে আমরা কিন্তু জানি না। দেখুন আমরা বলছি আমরা বিচার চাই, কারণ আজকে একটা অভয়া নয়, এই সরকার আসার পর থেকে পশ্চিমবঙ্গে হাজার হাজার লক্ষ লক্ষ বুঝলাম, কিন্তু ফাল্গুনীজি বিচারটা হবে কি করে? সিবিআই এর মতন যদি সংস্থা আজকে দাঁড়িয়ে যদি এই পরিস্থিতির মধ্যে প্রশ্নের মুখে পড়ে, তাহলে বিচার আর কি করে পাওয়া যাবে? প্রশ্নের মুখে পড়ে মানে প্রশ্নের মুখে ফেলা হচ্ছে। আমি প্রথমেই বলি যে বিচারপতির কথা অনুযায়ী তিনি বলেছেন, তিনি রিপোর্ট দিয়েছে, আমরা বলছি সিবিআই কিছু দেয়নি, উনি বলছেন রিপোর্ট দিয়েছে ভয়ঙ্কর, তার মানে রিপোর্ট আছে। উনি বলছেন বিচলিত হওয়ার মতো রিপোর্ট, তার মানে রিপোর্ট আছে। তাহলে আজকে কেন আমরা তাকে ধরতে পারছি না এবং কেন এই যে সিভিককে ফাঁসি দেওয়া হয়নি তার পেছনে দেখুন যারা এই বিচার করছে, কারণ এটা তো খুব ছোট ব্যাপার নয়, এখানে অনেক টাকা পয়সা, লোকজন, শক্তি, সামর্থ্য, পুলিশ সব জড়িয়ে আছে বিচারে। আমি কোনো দিকে আঙুল তুলতে চাইছি না, আমি বলছি এটা একটা ভয়ঙ্কর এবং খুব প্রভাবশালী লোকেরা জড়িয়ে রয়েছে যারা চাইছে না যে সত্যিকারের যে দোষী সে সামনে আসুক। তো সেই ক্ষেত্রে যে প্রভাব এখনই সিবিআই বলে দেবে, সিবিআইকে আমরা বারবার দোষারোপ করছি, তারা তদন্ত করছে, হ্যাঁ আমরাও চাই, কারণ আমরা বিচলিত, আমার বাড়িরও মেয়ে আছে, আমার মা আছে, আমার মেয়ে আছে, আমার কন্যা আছে, বাড়িতে বাড়িতে আছে, যারা প্রত্যেকদিন ধান খেতে গেলে সেখানে তার ধর্ষণ হয়, কলেজে আজকে পড়তে গেলে সেখানে ধর্ষণ হয়, একজন লয়ার ধর্ষণ হয়, একজন ডাক্তার ধর্ষণ হয়, একজন পথশিশু ধর্ষণ হয়, একজন প্রেগনেন্ট মহিলা তার পেটে লাথি মেরে বলেছিল বাংলা তার মেয়েকেই চায়, বাংলার কথা বলে। এই মেয়েগুলো কি বাংলার মেয়ে নয়? প্রত্যেকদিন যারা অত্যাচারিত হচ্ছে কোথায় প্রশ্ন করুন, সিবিআই এর কথা বলছে, কেন আজকে এই তথ্য আমরা আনতে পারছি না? কেন তার বডিটাকে তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া হলো? কেন ফোন করে এই যে তার মা বাবাকে মিথ্যে কথা বলা হলো আপনার মেয়ে সুসাইড করেছে? কেন এই আজকে ওই সন্দীপ ঘোষ তাকে বলার পরেও সে মেসেজ দেখেনি, যখন তার কাছে মেসেজ করে পাঠানো হলো বললো তাড়াতাড়ি মর্গে পাঠিয়ে দাও বডিটাকে? কেন বললো? এর পেছনে কারা আছে? কেন এদেরকে ধরা হলো না? কোন তথ্য প্রমাণ লোপাট করে দিল? কেন এত তাড়াতাড়ি এইখানকার এমএলএরা, কাউন্সিলররা দাঁড়িয়ে থেকে তার পুরো বডিটাকে পুড়িয়ে দিল? দেখো আমরা জানি সব, কিন্তু তথ্য ছাড়া আপনি বলতে পারেন কি ও চোর? আমরা জানি এই পশ্চিমবঙ্গে এত চুরি হচ্ছে, এত প্রাতিষ্ঠানিক দুর্নীতি হচ্ছে, এত যুব সমাজ রাস্তায় হচ্ছে, কিন্তু তবু আমরা ডাইরেক্ট ধরতে পারছি না, কারণ প্রমাণ লোপাট। প্রমাণ লোপাট আপনি বলছেন ফাল্গুনীজি, আমি বুঝলাম, বিচার ব্যবস্থা আছে, বুঝলাম, এখানে নেতারা আছে শুধু তথ্য লোপাট করার জন্য, সেই জন্য আমরা ধরতে পারছি না। ঠিক আছে, ফিরে এলো বিরতির পর। আলোচনায় বহু প্রশ্ন, কারণ যে প্রশ্নগুলো লাগাতারই এক বছর ধরে উঠছে, আবারও সেই প্রশ্ন নিয়েই আমরা এই আলোচনায় আবারও এগোচ্ছি। আবারও আজকের এই প্রতিবাদ কর্মসূচি, সেই প্রতিবাদ কর্মসূচি থেকে আবারও আওয়াজ উঠবে, বিচারের দাবিতে প্রত্যেকে পথে নেমেছেন। এই মুহূর্তে আপনাদেরকে ছবিও দেখাচ্ছি তার সঙ্গে সঙ্গে। কিন্তু আলটিমেট এই প্রতিবাদ করে আদৌ কোনো লাভ হবে কিনা এই প্রশ্ন অনেকে তুলছেন। যাদের ভূমিকা এই মুহূর্তে সব থেকে দরকার, তদন্তকারী, তাদের আদৌ ভূমিকা কোন জায়গায়, এই নিয়েও প্রশ্ন উঠছে। তো আলটিমেট দাঁড়িয়ে আগামীকালটা আরও বড় দিন, নবান্ন অভিযান। কলকাতা পুলিশের তরফ থেকে আবারও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে কি করতে পারবেন, ডুজ অ্যান্ড ডোন্টস। কালীঘাট, নবান্ন, কি কি সতর্ক বার্তা কলকাতা পুলিশের থেকে, কি করতে পারবেন আগামীকাল? খুব বড় জায়গায় এই অভিযান আবারও সংগঠিত হবে। তার আগে তাদের বার্তাটা কি শুনুন। নো শর্টফল ইন পুলিশ অ্যারেঞ্জমেন্ট আমাদের অ্যাসেসমেন্ট হিসাবে যেখানে যেখানে দরকার আছে সেখানে আমরা अरेंजमेंट করছি। डायरेक्टली या इनडायरेक्टली इसको ऑर्गेनाइज कर रहे हैं।
या डायरेक्टली इसमें जो पार्टिसिपेट करेंगे वो कोई भी हो, किसी भी पॉलिटिकल पार्टी का हो, वो बैनर लेके आएगा नहीं लेके आएगा, पॉलिटिकल पार्टी का फ्लैग लेके आएगा नहीं लेके आएगा, इररेस्पेक्टिव ऑफ दैट जो माननीय हाई कोर्ट ने जो आदेश दिया है उसको सभी को मानना है एंड उसके हिसाब से ही सभी व्यवस्थाएं की गई इज अबव द लॉ। ठीक है, तो सिंपल है कि वेदर इट्स अ पॉलिटिकल पर्सन, वेदर इट्स अ नॉन पॉलिटिकल पर्सन, वेदर इट्स अ पब्लिक, वेदर पुलिस में, सबके लिए रूल अप्लाई करता है। तो ये पीसफुली डेमोन्स्ट्रेशन करने को आदेश है, इसको करना है। ये वायलेंस हैज़ टेकन प्लेस, तो हर किस्म का अरेंजमेंट पुलिस अपने तरफ से रख रहा है और वो रहेगा। और थोड़ा भी अगर वायलेशन होता है एज जो ऑर्डर्स का वायलेशंस जहाँ भी नज़र आएगा, पुलिस विल टेक अप्रोप्रिएट प्रोपोर्शनेट एंड एडिक्वेट लॉफुल रिस्पॉन्स जो है। पीसफुल डिमॉन्स्ट्रेशन प्रोग्राम करने आए, 2 अल्टरनेटिव जगह सजेस्ट किया गया है। सांतरागाछी स्टेशन बहुत क्राउडेड है, इसलिए पास में ही सांतरागाछी न्यू बस स्टैंड है। हावड़ा की तरफ से वो जगह हम लोगों ने सजेस्ट किया कि आप वहाँ पे आइए, मीटिंग कीजिए, पीसफुल प्रोटेस्ट करिए और वहाँ से फिर डिस्पर्स होइए। इसके अलावा आने से पहले हम लोगों को आप कितने लोग आ रहे हैं, आपका मोड ऑफ ट्रांसपोर्ट क्या है, कितनी बसेज आएंगी, कितने लोग ट्रेन में आएंगी, आपके वॉलंटियर्स कौन से होंगे, जिससे कि हम लोग पर्याप्त व्यवस्था कर सकें। ये अनुरोध भी हम लोगों ने किया है। आर एवेन्यू के लिए भी एक ही तरह का अरेंजमेंट है, वहाँ भी आकर के पीसफुल डिमॉन्स्ट्रेशन प्रोटेस्ट मीटिंग किया जा सकता है। लेकिन पुलिस को व्यवस्था करने के लिए जो प्रारंभिक चीज़ों की ज़रूरत होती है, जिस इन्फॉर्मेशन की ज़रूरत होती है, वो जिससे पहले से हम लोगों को बता दिया जाए और हम लोग पर्याप्त व्यवस्था कर सकें। करने के लिए सब लोगों को उसको তো কি বিধিনিষেধ কি আরোপ করা হচ্ছে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হলো। এখন আগামীকাল এই নবান্ন অভিযানে কি ছবি হবে তাদের সময় বলবে, কিন্তু তার আগেও অভিযোগ উঠেছিল যে এই আন্দোলনকে দমিয়ে দেওয়ার প্রচেষ্টা করা হচ্ছে পুলিশের তরফে। সেই ভূমিকা নিয়ে বহু অভিযোগ তারা করেছিলেন আন্দোলনকারীরা, তারা প্রত্যেকে। আমি আমাদের সঙ্গে আইনজীবী অনির্বাণ ব্যানার্জি যোগ দিয়েছেন আলোচনায়। অনির্বাণদাকে স্বাগত জানাই। অনির্বাণদার কাছে আসবার আগে অরিন্দমদার কাছে আসবার চেষ্টা করব ঠিক এই জায়গায় কলকাতা পুলিশের এখনও পর্যন্ত যা ভূমিকা, এখনও এই আন্দোলন আগামীকালে নবান্ন অভিযান বা কালীঘাট অভিযান যে করা যাবে না স্পষ্ট ভাষায় তারা জানিয়ে দিয়েছে, কি বলছেন? দেখুন, সিপি সাহেব এবং অন্যান্য যারা হাই অফিসিয়াল বক্তব্য রেখেছে এটা একদম ঠিক, যে ইন কমপ্লায়েন্স টু দ্য ডাইরেকশন অফ অনারেবল হাইকোর্ট তাদের প্রসিড করতে হবে। যদি অন্যায় কিছু হয় তারা লফুল অ্যাকশন নেবে টু প্রিভেন্ট এনি আনটুয়ার্ডস ইনসিডেন্ট। আপনাদের একটা মনে রাখতে হবে যে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কখনো নির্ধারিত করতে পারেন এটা চার্জশিট দিতে হবে। এটা আজকে তদন্তকারী অফিসারে, যেটা আমি এক্সাইটেড হওয়ার জন্য বলতে পারি, ডিটারমিনেশন বাই দ্য জাজেস ফর দ্য জাস্টিস। কেন আজকে কথা বলছে মনোরমবাবু? আপনি জানেন 20-1-2024 শিয়ালদা বিচারক দুটো ভাইটাল জিনিস বলেছিলেন, অবজারভেশন অফ বিচারক। প্রথমে মনে রাখতে হবে যে বা যারা এই খুনের সাথে যুক্ত, এই অপরাধের সাথে যুক্ত, তাদের অনেকে ডক্টর এবং এফএসএল এর ইউনিটের সাথে যুক্ত। 1 2 নম্বর যেটা আরও বেশি মারাত্মক, সেটা বলছে তদন্তের জন্য এত বড় গুরুত্বপূর্ণ কেসে পরিকাঠামো এবং অভ্যাসগত কারণে ন্যূনতম সাধারণ স্বাস্থ্যবিধিও মানা হয়নি নির্যাতিতা ময়না তদন্ত এবং ফরেন্সিক রিপোর্টের সংগ্রহের ক্ষেত্রে। এবার আমি আপনাকে একটা কথা বলছি, আপনি দুটো জিনিস যদি চিন্তা করে দেখেন, আজকে আরজিকর ইস্যুতে একটা মেয়ে সুপার স্পেশালিটি হসপিটালে যখন এই ঘটনা হয়, সাইমেলটেনিয়াসলি দেখুন কসবার ঘটনায় দেখুন পুলিশ কি অসাধারণ তদন্ত করেছে। আপনি বলুন তো যে সিডি স্ক্যানার যেটা ইউজ করা হয়েছে সেটা কেন আজকে আরজিকর ইস্যুর সময় করা হলো না? আজকে প্লেস অফ অকারেন্স গার্ড করা হলো, 164 স্টেটমেন্ট করা হলো এবং ডেমনস্ট্রেশন দিয়ে যেভাবে নাকি আজকে ট্রেস অ্যান্ড ক্লুজগুলোকে আজকে বের করেছে, সেই ক্ষেত্রে যে ক্যালকাটা পুলিশ যখন 5 জন 5 দিন পেয়েছিল, আপনি আমাকে বলুন তো সেটা কোথায়? আপনি আমাকে আজকে কথা বলুন যে সিবিআই। আমি আপনাকে খুব গুরুত্বপূর্ণ দুটো কথা বলে শেষ করছি। সেটা হচ্ছে গিয়ে যে অভয়া মারা যায় হচ্ছে গিয়ে 9 তারিখে 3টে থেকে 6টায়, বিকেলে পুলিশ খবর পায় সকাল 10:10। এই আনন্যাচারাল ডেথ স্টার্ট হচ্ছে 1:45, মনে রাখবেন। পোস্টমর্টম এক্সামিনেশন করে 6:10 আফটার সানসেট ছেড়ে দিন। মৃতদেহ পোড়াবার পরে এফআইআর 52 9/8/2024 স্টার্ট হয় রাত 11:45। আচ্ছা, আমরা চাকরি করিনি? আপনি বলুন। আরও মারাত্মক কথা বলছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পোস্টমর্টম টাইম অফ ডেথ লেখা রয়েছে, ওখানে লেখা রয়েছে দেখুন 9 তারিখে 3টে থেকে 6টা। ইউ উইল বি সারপ্রাইজড, কিন্তু শ্মশানের ডেথ সার্টিফিকেটে লেখা আছে 12টা, রাত 12:54। আপনি বলছেন কি?
তাহলে কিভাবে আজকে তদন্তটাকে কুলসিত করে যাতে সত্য ঘটনা উদ্ঘাটন না করতে পারে তার জন্য যে একটা প্রি প্ল্যান্ড ওয়াইজ হচ্ছে সেটা ট্রেস আউটের অরিন্দম দা, এটা আপনি বলতে পারছেন, আমরা জানি, কিন্তু সিবিআই বুঝতে পারছে না কেন? এটা নিয়ে প্রশ্ন রাখছেন প্রত্যেকে। না, আমি আপনাকে স্পষ্ট বলে দিচ্ছি যে অভয়ার মা বাবা যে কথাগুলো বলছে সে কথাগুলো আপনাদের গুরুত্ব দিতে হবে, যে আজকে সিবিআই টোটালি পারচেসড। এবং আমি আপনাকে এর আগের দিনে বহু টিভি চ্যানেলে বলেছি যে শুধু ক্যালকাটা পুলিশকে আজকে দোষী করলে হবে না, সিবিআই আজকে প্রচন্ড স্কোপ ছিল যে ট্রুথ আউট দ্য আজকে সত্য ঘটনা উদ্ঘাটনের জন্য, কিন্তু তারা কেন করলো না? সেটা আজকে অভয়ার মা বাবা যে কথাটা বলছে সেটা তো 100% শিওর জাস্টিস পাবে না। আজকে সমস্ত তথ্য রয়েছে শেষ। ভারতীয় ন্যায় সংহিতা 238-এ রয়েছে ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স অ্যান্ড মিস ইনফরমেশন। আপনি আমাকে বলুন, ডিসঅ্যাপিয়ারেন্স এভিডেন্স হয়নি, মিস ইনফরমেশন হয়নি, তাহলে তারা কেন আজকে এই কেসে অ্যারেস্ট হবে না? কেন আছে আফতার আলী যে আজকে দুর্নীতি অভিযোগটা করেছে তা না তো অ্যারেস্টই হতো না? আমি আপনাকে বলছি তদন্ত টু নো দ্য ট্রুথ। আজকে আমরা তদন্তটা করছি, সিবিআইকে হাইকোর্ট দিয়েছে, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, তার সত্ত্বেও আজকে স্ট্যান্ড স্টিল পজিশন। উই আর নট দ্য চাইল্ড অফ ইয়েস্টারডে মর্নিং স্যার, উই আর নট দ্য চাইল্ড অফ ইয়েস্টারডে মর্নিং। যে আরজিকর ইস্যুতে মার্ডার বা ধর্ষণ হয়েছে সেটা একটা সাব ইন্সপেক্টর সাফিসিয়েন্ট টু নো দ্য ট্রুথ। আর আপনারা সিবিআই আইপিএস হয়েছেন, আপনারা হাই অফিসিয়াল ট্রেনিং নিয়েছেন, আপনারা আজকে জনসাধারণের কাছে যা করুন, উই ওয়ান্ট জাস্টিস যা করুন, বিচারক তার উপরে রায় দেয় না। বিচারক রায় দেয় তথ্য সূত্র দেখে রায় দেয়। ঠিক ঠিক ঠিক, একেবারে খুব গুরুত্বপূর্ণ। ফেরার বিরতির পর সময় বেশি নেই, ডক্টর প্রামাণিকের কাছে ঠিক এই প্রশ্নের জায়গায় আসবো। তাহলে পরে যদি মানে এই কথা যদি অরিন্দম দা বলেন আমাদেরকে প্রাক্তন পুলিশকর্তা হিসেবে, সিবিআই পারচেসড, অত্যন্ত ভয়ঙ্কর জায়গা, তাহলে এত আন্দোলন এত কিছু করে কি আলটিমেট কিছু লাভ হবে ডক্টর প্রামাণিক? এখন দেখুন, যেটা স্যার বলেছেন এটা তো মানে অস্বীকার করার কোনো জায়গা নেই। সিবিআই সত্যি কথা বলতে তদন্ত করেনি। আপনি যদি লোয়ার কোর্টের জাজমেন্ট পড়েন সেখানেও কিন্তু একই কথা লেখা আছে যে কলকাতা পুলিশ যেটা করেছে সেটাকে জাস্ট মাইক্রোস্কোপের নিচে রেখে সিবিআই জাস্ট প্রডিউস করেছে, এর বাইরে কিচ্ছু করেনি। এবং একাধিক অসঙ্গতি আছে। আমি জাস্ট একটা অসঙ্গতি বলি, যে ওই জায়গার যে ক্রাইম সিনের যেখানে বা একটা সিসিটিভি ফুটেজ আছে সেখানে মুভমেন্ট আছে 60টার উপরে। শুধুমাত্র সঞ্জয় রায়কে আইডেন্টিফাই করেছে কে? তারই বস, যিনি হচ্ছে এএসআই অনুপ দত্ত, এবং সেই একমাত্র আইডেন্টিফাই করেছে, বাকি কোনো মুভমেন্ট আইডেন্টিফাই হয়নি। এবং সেখানে দেখা যাচ্ছে বেশ কিছু আনইউজুয়াল মুভমেন্ট আছে যেখানে লিখে দিচ্ছে কুড নট বি আইডেন্টিফাইড। মানে এর থেকে হাস্যকর কিছু হয় না। এবং তদন্তকারী অফিসার হিসাবে সাইন করেছে আর এএসআই অনুপ দত্ত করেছে। একজন যে নিজে অ্যাকিউজ তার আইডেন্টিফিকেশনের উপরে কি করে জাজমেন্ট বেরোয়, আমি অন্তত আইনের ভাষা আমার এটা জানা নেই। আমি বলছি কসবা কাণ্ডে যদি পুলিশের ভূমিকা ভালো থাকে তাহলে আরজিকর কাণ্ডের সময় কেন ছিল না? এটাও তো একটা বড়। এখানে দেখুন, সন্দীপ ঘোষের সবাই তো জানে, সন্দীপ ঘোষ অল ইন অল। সন্দীপ ঘোষ যেখানে জড়িত, রাজ্য প্রশাসন তাকে দীর্ঘদিন দিনের পর দিন তাকে রেখে দিয়েছিল, এবং সন্দীপ ঘোষের কাণ্ড কারখানা তো এইবার মিডিয়াতে সারফেসে এলো, কিন্তু তার 1 বছর আগে তার যে পরেও যে ঝামেলা, মানে তার আগে তো বিশালভাবে ঝামেলা হলো। এবং তাদেরই দলের, মানে শাসক দলেরই হচ্ছে যিনি এমপি ছিলেন ডক্টর শান্তনু সেন, তিনি সেই রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন, এবং তিনি প্রতিবাদ করতে গিয়ে, শান্তনু সেনের নামে অনেক অভিযোগ আছে সেটা বলতে পারেন, সে হয়তো জীবনে বলা যেতে পারে 99টা ভুল করেছে, কিন্তু একটা জীবনে প্রতিবাদ করে ঠিক কাজটা করেছে, তখনই তাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। কারণ এই শাসক দলে তো দেখা যাচ্ছে যারাই অন্যায় করছে তাদের প্রমোশন হচ্ছে, আর যারা হচ্ছে এই ক্রাইমের সাথে যুক্ত আছে তাদের প্রমোশন হয়ে যাচ্ছে। তাহলে কলকাতা পুলিশ যদি সঠিক ওয়েতে তদন্ত করতো আজকে এই সময়টার বা এই দিনটা দেখতে হতো না, সিবিআইকেও আসতে হতো না অনির্বাণ দা, এটাই তো বলা হচ্ছে। দেখুন, গোটা বিষয়টা প্রকৃত অর্থে বিচার নিয়ে আসার থেকে অনেক বেশি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাজনৈতিক লড়াইতে যাতে পর্যবসিত করা যায় সেই প্রচেষ্টা প্রত্যেকে মিলে করেছে। সেখানে সিপিএম, বিজেপি, সিনিয়র জুনিয়র ডাক্তার ইত্যাদি, প্রাক্তন বর্তমান নানা রকম নানা রঙের নানাবিধ লোকজন ওইটাকে তারা পাখির চোখ করেছিল যে যেভাবে হোক এখানে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আমরা একটা রাজনৈতিক লড়াইকে নিয়ে যাব। তাদের এমনিতে অন্যায়ের কিছু নেই, রাজনৈতিক দলের বিরুদ্ধে বাকিরা লড়বেন, যারা বিরোধী তার বিরুদ্ধে আন্দোলন করবেন, এটা নিয়ে আমার বলার কিছু নেই। কিন্তু তারা যখন এই বর্মটা ব্যবহার করেছেন যে আমরা তো আসলে বিচার চাইছি, এখানে তারা সরাসরি মিথ্যে কথা বলছেন। কারণ যদি তারা প্রকৃত অর্থে বিচার চাইতেন, তারা যে তথ্য এবং তথ্য কোটান কোট তথ্য, সেটাকে আমি অপতথ্য বলবো, যেগুলিকে তারা খাড়া করছেন, তারা সব টিভিতে ঘুরে ঘুরে বলে না বেরিয়ে একবার একটা হলফনামা দিয়ে সেটা আদালতে পেশ করতে পারতেন। দীর্ঘ সময় ধরে সুপ্রিম কোর্টে SMWR 2 of 2024 এই মামলাটি চলেছে।
যে মামলায় এই যারা বাদী বিবাদী পক্ষ, রাজ্য সরকারের বিরুদ্ধে যারা পক্ষ, ডাক্তার, সিনিয়র, জুনিয়র, যিনি মারা গেছেন তার মা বাবা ইত্যাদি সবাই, প্রত্যেকের কাছে এই স্কোপ ছিল যে তাদের বক্তব্য হলফনামা দিয়ে, অর্থাৎ যেখানে মিথ্যে বললে বিপদ আছে সেইখানে পুরোটা রাখার লিখিত আকারে। সেইখানে কিন্তু কেউ এই কথাগুলো গিয়ে বলে এত কিছু বলতে হবে কেন? একটা তদন্ত সঠিক ওয়েতে হবে। আমার নিজের পরিবারের একজন সেটা মনে করে যদি তদন্ত করতে পারতাম তাহলে পরে তো খোলাসা হতো, কিন্তু এখানেই তো এখানে যেহেতু অনিয়মটা আছে, আপনি জিজ্ঞাসা করে দেখবেন, পুলিশ হোক, ডাক্তার হোক, উকিল হোক, এটা যদি ইমোশন দিয়ে নিজেদের কাজ করতে শুরু করে কোনো কাজ করতে পারবে না। এখানে ইমোশন দিয়ে কাজ হয় না, আপনাকে যুক্তি এবং তথ্যের ভিত্তিতে কথা বলতে হবে। কলকাতা পুলিশ যদি অন্যায় করে থাকে আপনি 100 বার তাকে প্রশ্ন করবেন, এটা নিয়ে আমার কিচ্ছু বলার নেই। আমার বলার জায়গাটা একটাই, যে কথাগুলি পরস্পর বিরোধী অসংখ্য কথা এই তথাকথিত আন্দোলনকারীরা টিভিতে এসে বলছেন। 150 গ্রাম বীর্যের তত্ত্ব যিনি দিয়েছিলেন তিনি আন্দোলনকারীদের মুখ। 150 গ্রাম বীর্য কোথা থেকে আসা সম্ভব? এটা তাপসবাবু ডাক্তার, উনি বলুন, বলতে পারেন? এক সেকেন্ড, উনি বলতে পারবেন না। এই জায়গা থেকে দাঁড়িয়ে যত দাবি তারা করেছেন আদালতের সামনে শপথ নিয়ে হলফনামা দিয়ে বলে দেখান। যদি এটা বলে দেখাতে পারেন দাবিগুলো, ভুল মন্তব্য, ভুল তথ্য, এগুলো এই ঘটনায় যারা আন্দোলনে নেমেছেন তাদেরকে বিপথে চালনা করেছেন। ফাল্গুনিদি বলুন। না, উনি বলছেন ভুল তথ্য। ভুল তথ্যটা কি? যখন এই সন্দীপ ঘোষকে ফোন করা হয়েছিল তিনি সেটাকে স্বাভাবিক মৃত্যু বলে তিনি সেটাকে চালিয়ে দিয়েছিলেন। এটাই ভুল তথ্য, কারণ ওনাকে কেউ ফোন করে, উনাকে SMS একদম উনাকে ফোন করা হয়েছিল, উনি ফোন ধরেননি বলে তাকে মেসেজ করা হয়েছিল এবং তারপরে ফোন করা হয়েছিল। একদম ফোন ধরেননি তিনি, তাহলে ভুলটা বলবেন কি করে? উনি ফোন ধরেননি, তারপরে তাকে মেসেজ করা হয়েছিল। তো বললোটা কিভাবে? তারপরে তাকে যখন ফোন করা হয়েছিল তিনি তারপরে সেটাকে বলেন যে উনি বলেননি, ওটা আরেকজন ছিলেন, আপনি গুলিয়ে ফেলেছেন। কে ছিলেন বলুন? তার পোস্টটা এক্ষুনি ভুলে দেখুন, বিভাগীয় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সুমিত রায়, আমি বলছি দফাদার সুমিত রায়, দফাদার চিকিৎসক পড়ুয়ার ওই অবস্থায় দেখে ফোন করেছিলেন বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরী এবং অধ্যক্ষ সন্দীপ ঘোষকে, কিন্তু সন্দীপ ঘোষ ফোন ধরেননি। বোঝাতে পারলাম? পরে মেসেজ দেখে নির্দেশ দেয় সুমিত দেহটি মর্গে পাঠানোর, পুলিশকে না ডেকেই মর্গে পাঠিয়ে দেওয়া হয়। দেখুন, আপনি বলছেন আজকে বলুন যে পোস্টমর্টম হয়েছিল, কখন হয়েছিল, তার বডিটাকে পুড়িয়ে দেওয়া হয়েছিল, কখন বডিটা যে পোড়ানো হলো সেটা কিভাবে পোড়ানো হয়েছিল, কেন সেখানে আরও যে বিভিন্ন যে তার লাশ ছিল সেগুলোকে পিছিয়ে কেন এই দেহটাকে পুড়িয়ে দেওয়া হলো একজন বিধায়ক এবং কাউন্সিলর থাকার পরে? কেন দেখুন, এটা নিয়ে বহুবার এসব চর্চা হয়েছে, নতুন করে বলার কিছু নেই। একটাই কথা বলি যে সন্ধ্যের পর, আফটার সানসেট, পোস্টমর্টেম অর্ডিনারি ক্ষেত্রে করা যায় না, কিন্তু দেয়ার ইজ আ প্রভিশন যে কখন করা যায়। সেখানে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন, যদি বেআইনি কাজ হতো তাহলে তিনি সেখানে থাকতেন, তিনি সেখানে সই করতেন। এক কথায় শেষ, আমাকে শেষ করতে হবে, বেশ আমার সময় নেই। সিনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা ছিলেন, বুঝলাম, যারা পরে আন্দোলন, এখনো সেই প্রশ্নে আমরা ঘুরছি। বেশ, আমাকে ধন্যবাদ দিতে হবে প্রত্যেককে। অসংখ্য ধন্যবাদ ফাল্গুনিদি, অসংখ্য ধন্যবাদ।